ঐতিহ্যের খাল পুনর্খননে যশোরে আসছেন প্রধানমন্ত্রী। জনসভায় লক্ষাধিক মানুষের সমাগমের টার্গেট জেলা বিএনপির। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলছে, আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান গণশিক্ষা প্রতিমন্ত্রীর। ডাকসু ভিপি ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 48 ঘন্টার আলটিমেটাম ঢাবি ছাত্রদলের। মনিরামপুরে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, বিপাকে 8 শিক্ষার্থী। সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা, 5 মে থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ। 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি ও অতি ভারী বর্ষণের পূর্বাভাস। এশিয়ান গেমসে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই চলমান রয়েছে। প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। আজ দুপুরে রাজধানীর শাহবাগে আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রী একথা জানান। সেই সঙ্গে আন্দোলনকারীদের চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সকাল থেকেই নিয়োগ ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের একাংশ। চলতি বছর 9 জানুয়ারি দেশের 61টি জেলায় 1408টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 21 জানুয়ারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 69,265 জন প্রার্থীর ফল প্রকাশ করা হয়। পরে মৌখিক পরীক্ষা শেষে ফেব্রুয়ারি মাসে 14,384 জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গুজব ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ডাকসুর সহ সভাপতি আবু সাদিক সহ সহযোগীদের বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনের নেতারা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামের কাছে এই দাবিতে স্মারকলিপি দিয়ে তার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে ছাত্র সংগঠনটি। সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি। সরকারের যেই থাকুক না কেন, প্রশাসনের ভূমিকা হওয়া উচিত সবার জন্য সমান। এ সময় রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। সংগঠনটির দেওয়া স্মারকলিপিতে বলা হয়, 2024 সালের 5 আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে উস্কানিমূলক, অশালীন ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে ক্যাম্পাসে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে। এতে ছাত্রদলের নেতাকর্মী, বিশেষ করে নারী নেত্রীদের লক্ষ্য করে কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। 50 বছর আগে 1976 সালে জিয়াউর রহমানের হাত ধরে যশোরের সারসার উলসিতে শুরু হয়েছিল এক ঐতিহাসিক খাল খনন কর্মসূচি। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে হাজারো মানুষের অংশগ্রহণে নির্মিত সেই উলসি যদুনাথপুর খাল বদলে দিয়েছিল পুরো এলাকার অর্থনীতি ও কৃষি ব্যবস্থা। বেতনা নদীর দীর্ঘ 16 কিলোমিটারের পথ কমে আসে মাত্র কয়েক কিলোমিটারে। জলাবদ্ধতা দূর হয়, হাজার হাজার একর জমিতে চাষের আওতায় আসে। খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে অঞ্চলটি। উলসি তখন হয়ে ওঠে গণ অংশগ্রহণ ও স্বনির্ভরতার এক অনন্য প্রতীক। কিন্তু সময়ের ব্যবধানে সংস্কারের অভাবে সেই খাল আজ মৃতপ্রায়, হারিয়েছে তার আগের জৌলুস। এবার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আসছেন তারই উত্তরসূরি তারেক রহমান। আগামীকাল 27 এপ্রিল তিনি উদ্বোধন করবেন উলসি যদুনাথপুর খাল পুনর্খনন কার্যক্রমের। স্থানীয়দের আশা, এই উদ্যোগের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পাবে খাল, জেগে উঠবে কৃষি, বদলে যাবে মানুষের জীবনযাত্রা। সেই স্বপ্ন আশায় এখন সারসায় উৎসব আমেজ। আসছেন প্রধানমন্ত্রী। এদিকে যশোরে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে লক্ষাধিক মানুষের সমাগমের টার্গেট জেলা বিএনপির। যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন, পুলিশ ও বিএনপি ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকালের জনসভায় লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্য নির্ধারণ করেছে জেলা বিএনপি। নিরাপত্তা নিশ্চিতে শহর জুড়ে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী তিনি সারসায় খাল পুনর্খনন উদ্বোধন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দেবেন। জনসভা
লক্ষ্যে 10টি পার্কিং স্পট নির্ধারণ এবং শহরে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্থানীয়রা সিটি কর্পোরেশন ঘোষণা, কৃষি ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ভবদাহ সমস্যার সমাধান সহ নানা দাবি বাস্তবায়নের প্রত্যাশা করছেন। যশোরের মনিরামপুরে দাখিল গণিত পরীক্ষায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। রাজগঞ্জ সিদ্দিকিয়া মডেল ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অন্তত 8 শিক্ষার্থীকে নতুন সিলেবাসের বদলে 2025 সালের পুরানো প্রশ্নপত্র দেওয়া হয়। শিক্ষার্থীরা বিষয়টি বুঝে দায়িত্বরত শিক্ষকদের জানালেও অভিযোগ রয়েছে তাদের ধমক দিয়ে একই প্রশ্নে পরীক্ষা দিতে বাধ্য করা হয়। এতে তারা সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি বলে দাবি করেছে ভুক্তভোগীরা। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের ফলাফল নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে কেন্দ্র সচিব দাবি করেছেন সামান্য ভুল দ্রুত ঠিক করা হয়েছে এবং বড় কোনো সমস্যা হয়নি। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুস্বাদু আম নিরাপদভাবে ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চলতি বছরের আম ক্যালেন্ডার ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 5 মে থেকে গাছ থেকে আম পাড়া শুরু হবে। আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। এবারের ক্যালেন্ডারে আম চাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে এবং আমের পরিপক্কতা বিবেচনা করে ধাপে ধাপে সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। 5 মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপ খাস, বৈশাখী, বোম্বাই ও স্থানীয় অন্যান্য জাত। 15 মে থেকে হিমসাগর ও খিরসা। 27 মে থেকে ল্যাংড়া। 5 জুন থেকে আম্রপালি সংগ্রহের দিন ধার্য হয়েছে। আবহাওয়ার সংবাদ। আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি ও অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত দেশের কোথাও না কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রথম ও দ্বিতীয় দিন অর্থাৎ 26 ও 27 এপ্রিল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। তৃতীয় দিন 28 এপ্রিল বৃষ্টির আওতা বেড়ে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে। চতুর্থ ও পঞ্চম দিন 29 ও 30 এপ্রিল বৃষ্টির তীব্রতা ও ব্যাপ্তি আরও বাড়বে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে বর্তমানে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগ সহ বিভিন্ন জেলায় মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। এটি বৃষ্টিপাতের প্রভাবে কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। প্রথমবারের মতো আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করেই নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল। হংকং চায়নাকে 2-1 গোলে হারিয়ে এশিয়ান গেমসের বাছাই পর্বের সেমিফাইনালে উঠল কনা সারিকারা। এতে প্রথমবার এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার টিকিট পেল বাংলাদেশ। আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় এ গ্রুপের ম্যাচে হংকং এর বিপক্ষে ড্র করলে লক্ষ্য পূরণ হতো বাংলাদেশের। শুরুতে পিছিয়ে পড়ে 2-1 গোলে জিতে প্রাপ্তির উচ্ছ্বাসে ভাসে দল। প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে 5-5 ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে 3-2 গোলে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয়ে 7 পায় লাল সবুজের প্রতিনিধিরা। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েই এশিয়ান গেমসের বাছাই পর্বে শেষ 4-এ উঠল বাংলাদেশ। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।